Hi, my dear young students, how are you? I hope you are all well by the grace of Almighty Allah. Dear student, time is so short, but art is so long, and we have to finish all the syllabuses that includes in the English for today as well as in English second paper. Dear students, we are very concerned about the 10 examinees, that means about you, and because at the very near future you have to attend the board examination. So my dear students, you have to be well prepared, and this is our little endeavor to keep you updated in the syllabus so that you don't forget anything and you can keep yourself advanced in your syllabus and keep yourself prepared for the board examination. My dear students, today I want to lay focus on a board question, and that will be about transformation of sentences. And by this time we have sent or we have uploaded so many videos on particular topics, particular grammatical topics. So my dear students, I hope that you will enjoy the class by seeing the applications of those rules in the sentences. Okay, my dear students, let's focus. প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্রান্সফরমেশন অর্থাৎ তোমাদের বোর্ডের যে 6 নম্বর কোশ্চেনটি আসবে সেই কোশ্চেনটি আজ আমি সলভ করতে যাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 2017। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে ট্রান্সফরমেশনের একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, আর সেটি হচ্ছে যে ট্রান্সফরমেশনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তোমাকে সেন্টেন্সটি পরিবর্তন করতে হবে প্রদত্ত যে নির্দেশনাটি থাকবে সেই নির্দেশনা অনুসারে তোমাকে কাঙ্ক্ষিত সেন্টেন্সটি বানাতে হবে, কিন্তু সেন্টেন্সটির অর্থ অপরিবর্তিত থাকবে। দ্যাট মিন্স আমাদেরকে কতগুলো বিশেষ কৌশল এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। ওকে, আমরা এখানে দেখি প্রথম সেন্টেন্সটি তোমরা দেখো। প্রথম সেন্টেন্সটিতেই রয়েছে যে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান ইন আ ভিলেজ। ইন্টারোগেটিভ। ডিয়ার স্টুডেন্টস, ইন্টারোগেটিভ আমরা কিভাবে করব? আমরা ইন্টারোগেটিভ করতে পারি ডাব্লিউএইচ কোশ্চেন ব্যবহার করে প্লাস আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে, কিন্তু সবচেয়ে সহজ যে উপায়টি সেটি হচ্ছে যে তোমরা প্রথমেই লক্ষ্য করবে সেন্টেন্সটি হা বোধক নাকি না বোধক। যদি হ্যাঁ বোধক সেন্টেন্স হয় তাহলে তোমরা সেটিকে না বোধক কোশ্চেন করবে, অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন। সো ওয়াজ প্লাস নট, দিস ইজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো উই শ্যাল ইউজ এ নট উইথ দ্য অক্সিলারি ভার্ব, যে আমরা অক্সিলারি ভার্বের সাথে একটা নট ব্যবহার করব। তাই নটের সংক্ষিপ্ত রূপটি আমরা ব্যবহার করলাম ওয়াজেন্ট। ওয়াজেন্ট দেয়ার অ্যান old man in a village. Wasn't there an old man in a village? এখানে একটি কোশ্চেন মার্ক একান্তভাবেই বাধ্যতামূলক। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বোর্ডের খাতা দেখার সময় বা আমাদের কলেজের খাতা যখন আমি চেক করি তখন আমি যে সমস্যাটি তোমাদের ক্ষেত্রে দেখি, পুরো সেন্টেন্সটি তোমরা সঠিকভাবে লিখো কিন্তু শেষে একটি কোশ্চেন মার্ক দাও না। কাজেই আমাদেরকে তখন সেন্টেন্সটি কেটে দিতে হয়। এটা খুবই প্যাথেটিক, খুবই কষ্টের, আমাদের কাছেও খারাপ লাগে, কিন্তু কাজেই তোমরা এই কোশ্চেন মার্কটি অবশ্যই মনে রাখবে। ওকে প্রিয় ছাত্রছাত্রীরা, এবারে আমরা 2 নম্বর সেন্টেন্সটি দেখব। হি ওয়াজ ভেরি পোর বাট ভেরি অনেস্ট। দেখো, আমরা যদি দেখি এটাকে কমপ্লেক্স করতে বলছে। এখন আমরা জানি যে আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো তোমাদের কাছে আপলোড করেছিলাম গ্রামারের রুলস সমৃদ্ধ, সেই রুলসে লেখা ছিল যে আমরা বুঝিয়েছিলাম তোমাদেরকে যে অ্যান্ড বাট অর নট অনলি বাট অলসো, এই কনজাংশনগুলো দিয়ে যুক্ত সেন্টেন্সগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এখন বাট যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হলে সেটা নিয়ম হচ্ছে একটা দো অথবা অল দো ব্যবহার করতে হবে। যদিও
দো আর অলদো দুটোরই সেম অর্থ, তোমরা যে যেটা ব্যবহার করো। যদিও হি ওয়াজ ভেরি পোর, দো হি ওয়াজ ভেরি পোর, উই হ্যাভ গিভেন এ কমা, আমরা এই বাটের পরিবর্তে আমরা একটা কমা দিয়ে দেব। উই হ্যাভ দো হি ওয়াজ ভেরি পোর, এখন এখানে কোনো সাবজেক্ট নেই বাটের পরে। এন্ড এবং বাটের পরে যদি সাবজেক্ট এবং ভার্ব সাইলেন্ট থাকে না থাকে, তাহলে তোমরা বুঝে নেবে যে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বই দ্বিতীয় সেন্টেন্সেরও সাবজেক্ট এবং ভার্ব হবে। তাহলে এখানে আমরা হি ওয়াজ নিয়ে আসি আবারও। দো হি ওয়াজ ভেরি পোর, হি ওয়াজ ভেরি অনেস্ট। Okay, my dear students, in this way you will turn the sentences from compound to complex. Okay, now question number 3. He was one of the best cap makers with palm leaves. অর্থাৎ তালপাতা দিয়ে পাখা তৈরি করায় সে অন্যতম। তালপাতা দিয়ে পাখা টুপি তৈরি করায় সে অন্যতম। এখন আমরা এই একটা কিওয়ার্ড আমরা একটু লক্ষ্য করি। এই যে ওয়ান অফ দ্য, আমরা জানি যে ডিগ্রি 3 প্রকার, কম্প্যারিজন অফ ডিগ্রি 3 প্রকার, অর্থাৎ অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন এই সেন্টেন্সটি দেখে আমরা বুঝে ফেলছি বা বুঝতে পারছি যেটা একটা সুপারলেটিভ ডিগ্রি। এখন সুপারলেটিভ ডিগ্রির যে সকল সুপারলেটিভ সেন্টেন্সের মধ্যে ওয়ান অফ দ্য থাকবে, সেই সেন্টেন্সকে যদি আমাদের পজিটিভ করতে হয় তাহলে আমাদেরকে ভেরি ফিউ ব্যবহার করতে হবে। একদম শুরুতেই ভেরি ফিউ ব্যবহার করতে হবে, ভেরি ফিউ। তারপরে অ্যাডজেক্টিভ, এই হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাম পাশে যে যতখানি অংশ থাকবে তোমরা পুরোটাই এখানে নিয়ে আসবে। ভেরি ফিউ, তাহলে কি আছে? ক্যাপ মেকার্স, ক্যাপ মেকার্স উইথ পাম লিভস। এখন আমাদের সাবজেক্টের এই অ্যাডজেক্টিভের বাম পাশের অংশটি আমরা সাবজেক্ট হিসাবে নিয়ে আসলাম। এখন সাবজেক্টের পরেই তো আমাদের একটা ভার্ব দরকার হবে। এখন এখানে এই সেন্টেন্সটিতে ভার্ব ছিল ওয়াজ, কেননা এই ওয়াজ একটি সিঙ্গুলার ফর্ম, এই ওয়াজ একটি সিঙ্গুলার ভার্ব, কারণ সাবজেক্টটিও ছিল সিঙ্গুলার, হি। কিন্তু এই সেন্টেন্সটিতে সাবজেক্টটি হয়েছে একটি প্লুরাল, ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ পাম লিভস। দ্যাট মিনস এই যে মেকার্স শব্দটা, এটা একটা প্লুরাল। তাহলে এখন আমাদের ভার্বটাও প্লুরাল নিতে হবে। ওয়াজের সেম অর্থবোধক একটি সাবস্টিটিউট, একটি প্লুরাল অক্সিলারি ভার্ব আছে, সেটি হচ্ছে ওয়ার। তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করব। ভেরি ফিউ পাম মেকার্স উইথ পাম লিভস ওয়ার, ভেরি ফিউ ক্যাপ মেকার্স উইথ পাম লিভস ওয়ার। এখন তোমরা অ্যাডজেক্টিভের বামে অ্যাজ, সো অথবা অ্যাজ, এবং ডানেও একটা অ্যাজ ব্যবহার করবে। তো আমি এখানে সো ব্যবহার করলাম, তোমরা যদি কেউ ইচ্ছে করো অ্যাজও ব্যবহার করতে পারো। লিভস ওয়ার, সো। এখন এই অ্যাডজেক্টিভটির কম্পারেটিভ হচ্ছে বেটার, বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, আর পজিটিভ হচ্ছে গুড। তো এখন আমরা যেহেতু পজিটিভ করতেছি, আমরা এটাকে গুড লিখব। ওয়ার সো গুড অ্যাজ, আর এই যে এই সেন্টেন্সের সাবজেক্টটি রয়েছে এটি সবার শেষে আমরা স্থানান্তর করে দেব। তাহলে কি ফুল সেন্টেন্সটি দাঁড়ালো যে খুব কম ক্যাপ মেকাররাই, তালপাতা দিয়ে তৈরি করা খুব সামান্য ক্যাপ মেকাররাই, যে ক্যাপ মেকাররাই তার মতো এতটা ভালো ছিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এই জাতীয় সেন্টেন্সগুলো, অর্থাৎ তোমরা বোর্ড টেস্ট পেপারে ওয়ান অফ দ্য দিয়ে যে সেন্টেন্সগুলো পাবে সেগুলো তোমরা এভাবে প্র্যাকটিস করে তোমাদের সাবজেক্ট টিচারকে দেখাবে এবং আশা করি তোমাদের ভুলটা এড়াতে পারবে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা পরবর্তী সেন্টেন্সগুলোতে চলে যাব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এবারে 4 নম্বর রুলটি দেখো। 4 নম্বর সেন্টেন্সটি, he sold them in the neighboring market. He sold them in the neighboring market. We have been told, যে আমাদেরকে বলা হয়েছে এটাকে
ভয়েস চেঞ্জ। যদি আমাদের এখানে লেখা থাকতো যে আমাদেরকে প্যাসিভ ভয়েস করতে হবে অথবা তাহলে আমরা সরাসরি বুঝে ফেলতাম যে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, কিন্তু যদি আমাদেরকে অ্যাক্টিভ করতে বলতো তাহলে আমরা বুঝে ফেলতাম যে এটি প্যাসিভে আছে, প্যাসিভ সেন্টেন্সে আছে। কিন্তু যদি শুধুমাত্র ভয়েস চেঞ্জ লেখা থাকে তাহলে আমাদেরকে সবার আগে চিহ্নিত করতে হবে যে এই সেন্টেন্সটি আসলে কোন ভয়েস সেন্টেন্সে আছে, অর্থাৎ যে তোমাদের এটা কি অ্যাক্টিভ ভয়েসে রয়েছে নাকি প্যাসিভ ভয়েসে রয়েছে সেটা তোমাদেরকে আগে চিহ্নিত করতে হবে। তো এটা একটি অ্যাক্টিভ সেন্টেন্স, কেননা আমরা না হলে এটা যদি প্যাসিভ সেন্টেন্স হতো তাহলে এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকতো, কেননা প্যাসিভ সেন্টেন্স ক্যান নেভার বি মেড উইদাউট দ্য ইউজ অফ অক্সিলারি ভার্বস। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই কথাটি মনে রাখলেই যে কোনো প্যাসিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব ছাড়া গঠিত হতে পারে না। এই একটি কথা মনে রাখলেই তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস চিনতে পারবে। তা আমরা দেখলাম যে এটা এই ভার্বের দিকে তাকাচ্ছি আমরা, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নেই, যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা দুটো টেন্সকে টার্গেট করি, অর্থাৎ হয় প্রেজেন্ট ইনডিফিনিট না হলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখন আমাদের সেক্ষেত্রে ভার্বটির দিকেই তাকাতে হবে। তাই ভার্বটির রূপ হচ্ছে V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এটি নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা জানি যে সাবজেক্ট ভার্বের বাম পাশে থাকে সাবজেক্ট আর ডান পাশে থাকে অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টই সাবজেক্ট হয়ে যাবে, তাহলে দেমের সাবজেক্ট হচ্ছে দে। এখন এইটা আমরা যেহেতু বুঝে ফেললাম এই ভার্বটা দেখে যেটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটের একটি সেন্টেন্স, আমাদেরকে ওয়াজ অথবা ওয়ার ব্যবহার করতে হবে। এখন দে যেহেতু একটি প্লুরাল ফর্ম, আমাদেরকে অবশ্যই ওয়ার ব্যবহার করতে হবে, দে ওয়ার। এখন মূল ভার্বটি অবশ্যই পাস্ট পার্টিসিপলে হতে হবে। এখন সেল, সোল্ড, সোল্ড, অর্থাৎ থার্ড ফর্মটিও হচ্ছে গিয়ে সোল্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্মটিও হচ্ছে সোল্ড। দে ওয়ার সোল্ড। এখন আমরা বাকি যে শব্দগুলো আছে সেগুলোকে ভিতরে ইনক্লুড করে ফেলবো। দে ওয়ার সোল্ড ইন দ্য নেইবারিং কান্ট্রি, নেইবারিং মার্কেট বাই, তারপরে আমরা বাই ব্যবহার করে সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে ফেলবো। তাই হি এর অবজেক্ট হচ্ছে বাই হিম। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা এই জাতীয় সেন্টেন্সগুলো এভাবে সমাধান করতে পারবে। এবারে 5 নাম্বার সেন্টেন্সটি দেখো, আর্নিং মানি ইন দিস ওয়ে, যে এইভাবে টাকা আয় করে হি দাস মেইনটেইনড হিজ ফ্যামিলি, সে এভাবে তার পরিবারটাকে চালাতো। এটাকে কম্পাউন্ড করতে বলছে। এখন আমরা যদি কোনো সেন্টেন্সের শুরুতেই আইএনজি দেখি তাহলে আমরা বুঝে ফেলবো যে কম্পাউন্ড করার জন্য সেই সেন্টেন্সটিকে আমাদের একটি এন্ড ব্যবহার করতে হবে এবং কমপ্লেক্স করার সময় সিন্স, অ্যাজ, হোয়েন ব্যবহার করতে হবে। ওকে, কিন্তু যেহেতু আমাদেরকে কম্পাউন্ড করতে বলছে আমরা আপাতত সেই কম্পাউন্ডেই করে নেই, যেহেতু এখানে একটি সাবজেক্টকে অমিট করে বা বাদ দিয়ে মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। এখন সেই সাবজেক্টটি দুই অংশে একই ছিল বিধায় সেই সাবজেক্টটিকে অমিট বা উজ্জ্ব রাখা গিয়েছে। কাজেই আমরা সেই কম্পাউন্ড সেন্টেন্সে সেই সাবজেক্টটিকে দ্বিতীয় সাবজেক্টটিকে প্রথম সেন্টেন্সে আবার বসিয়ে দেব, কেননা এই সাবজেক্টটি এখানে সাইলেন্ট ছিল, হি। এখন আমরা এই ভার্বটাকে আর্ন, এটার সাথে আইএনজি না রেখে আমরা এই পাশের ভার্বটি যে টেন্সে আছে আমরা এইখানের ভার্বটিকেও, প্রথম অংশের ভার্বটিকেও আমরা সেই একই টেন্সে রূপ দিব। তার মানে মেইনটেইনড এই ভার্বটি আছে পাস্ট ফর্মে, তাহলে আমরা আর্নিং শব্দটা বা আর্নিং ভার্বটিকেও আমরা পাস্ট ইনডিফিনিট ফর্মেই রূপ দিব। হি আর্নড মানি in this way, এই যে কমাটি রয়েছে এই কমাটির পরিবর্তে আমরা একটা কনজাংশন ইউজ করব অ্যান্ড। এখন এই সাবজেক্টটি যেহেতু
টাকা আয় করতো সে, আবার সংসারটাও চালাতো সে। কাজেই এই একই ব্যক্তি যেহেতু দুই অংশের সাবজেক্ট, একই ব্যক্তি যদি কম্পাউন্ড বা সিম্পল কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড এবং বাট দ্বারা যুক্ত কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাহলে দ্বিতীয় অংশের সাবজেক্ট বা ভার্ব দুটোই সাইলেন্ট থাকতে পারে। কাজেই আমরা এখানে এই সাবজেক্টটিকে সাইলেন্ট করে দিলাম। অ্যান্ড দাস, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটা কথা মনে রাখবে, এখানে আমি সাইলেন্ট করে দিয়েছি হিকে, কিন্তু তোমরা যদি কেউ চাও যে আমি হি লিখবই, সে যদি লেখো তাহলেও কোনো সমস্যা নেই, সে পরিপূর্ণ মার্কস পাবে। যেমন হি আর্নড মানি ইন দিস ওয়ে অ্যান্ড হি দাস মেইনটেইনড হিজ ফ্যামিলি। আর যদি হি না দাও, কেউ যদি না দিয়ে থাকো, অ্যান্ড দাস মেইনটেইনড হিজ ফ্যামিলি, both will get the marks, so you need not to be hesitated upon this thing. যে এই জিনিসটার উপরে তোমাদের হেজিটেটেড হওয়ার বা দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কিছুই নেই। Thus maintained his family. ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, 6 নাম্বারটা এবার দেখো। ওয়ান ডে, একদিন হি কুড নট বাট গো টু এ মার্কেট, একদিন তিনি মার্কেটে না যেতে পারেননি। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি এই প্যাসেজটা সম্পর্কে একটি বলি। তোমরা জানো যে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স অনেক সময় একটি সিরিজ ঘটনার উপরে ভিত্তি করে হয়ে থাকে। অর্থাৎ এই ঘটনাটি হচ্ছে সম্রাট নাসিরউদ্দিনের উপরে নির্মিত। এখন সম্রাট নাসিরউদ্দিন, তোমরা জানো, গল্পে পড়েছো যে তিনি অত্যন্ত গরিবের মতো জীবনযাপন করতেন। তিনি নিজের হাতে ক্যাপ সেলাই করতেন বা টুপি সেলাই করতেন তালপাতা দিয়ে, সেগুলো বাজারে বিক্রি করতেন। কিন্তু বিক্রি করতে যেত অন্য লোকেরা, কিন্তু একদিন অন্য বাড়ির কাউকে যে বিক্রি করতে পাঠাবে সেরকম ছিল না, কাজেই সে নিজেই গিয়েছে মার্কেটে। এর জন্য তোমরা ভেবো না যে ওয়ান ডে হি কুড নট, একদিন তিনি মার্কেটে না যেতে পারেননি, অর্থাৎ ওই কাউকে যে পাঠাবে বিক্রি করতে সেরকমের কেউ ছিল না। এখন আমরা এই যে কুড নট বাট, এই শব্দটা একটা কি শব্দ বা একটা কি ওয়ার্ড। এই শব্দটি আমরা ব্যবহার করি কখন? এর পরিবর্তে আমরা ব্যবহার করি হ্যাড টু। তাহলে আমরা যখন, অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে হ্যাড টু, তাহলে আমরা এখানে অ্যাফার্মেটিভ যদি করি তাহলে ওয়ান ডের মতোই রেখে দেব। ওয়ান ডে হি হ্যাড টু go to a market, যে একদিন তাকে বাধ্য হয়ে মার্কেটে যেতে হয়েছিল, অর্থাৎ তিনি না যেতে পারেননি। দুটো কথা কিন্তু একই এবং অর্থ অপরিবর্তিত রয়েছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবারে আমরা পরবর্তী সেন্টেন্সগুলোতে চলে যাব। এবারে তোমরা 7 নম্বর সেন্টেন্সটি একটু লক্ষ্য করো। The market was not far from his house. এই সেন্টেন্সটিকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। এখন তোমরা জানো যে আমরা নেগেটিভ করার সময় কতগুলো কি ওয়ার্ডসের দিকে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আর নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করার সময় আমরা কতগুলো কি শব্দ বা কি ওয়ার্ডের দিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করি। তাহলে এখানে ফার একটি সেই জাতীয় শব্দ, তাহলে আমরা এটার বিপরীত শব্দ হচ্ছে নিয়ার। দ্য মার্কেট ওয়াজ, এখন আমরা একটা নোট যুক্ত করে দিলাম, আর নোট যেহেতু যুক্ত করলাম, এখন এই শব্দটির অপোজিট ওয়ার্ড ব্যবহার না করলে আমরা অর্থটাই পরিবর্তন হয়ে যাবে। দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার। মাই ডিয়ার স্টুডেন্ট, ফারের সাথে সবসময় ফ্রম হয়, কিন্তু নিয়ার হচ্ছে বাড়ির কাছে। মার্কেট তার বাড়ির কাছে ছিল না, আর এটা হচ্ছে দূরে বুঝালে, ফার অর্থ দূরে, দূরে থেকে, বাড়ি থেকে দূরে, কাজেই দূরের সাথে ফ্রম হয় আর নিকটের সাথে টু হয়। তোমরা এই কথাটি একটু মনে রাখবে। দ্য মার্কেট ওয়াজ নট নিয়ার টু হিজ হাউস। এবারে দেখো কোশ্চেন নাম্বার 8। হি হ্যাড আ বাস্কেট ফুল অফ ক্যাপস। কমপ্লেক্স করতে হবে। এখন
তোমরা যখন একটি সিম্পল সেন্টেন্সকে একটি কমপ্লেক্সে করবে তখন একটি অ্যাডজেক্টিভ থাকলে বা একটি অ্যাডভার্ব থাকলে সেটাকেই ফোকাস করে আমাদের আরেকটি সেন্টেন্স তৈরি করে ফেলতে হয়। তাহলে আমরা লিখব হি হ্যাড এ বাস্কেট। এই ফুল শব্দটি একটি অ্যাডজেক্টিভ। তাহলে এর আগ পর্যন্ত আমরা লিখে ফেলি হি হ্যাড আ বাস্কেট। হি হ্যাড এ বাস্কেট হুইচ এখন আমরা হুইচ যেহেতু ব্যবহার করলাম, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকতে হয়, প্রত্যেকটি ক্লজেরই আলাদা ভার্ব থাকতে হবে। হি হ্যাড আ সাবজেক্ট হুইচ ওয়াজ ফুল অফ ক্যাপস। তিনি তার কাছে একটি বাস্কেট ছিল, একটি ঝুড়ি ছিল, যেটা ছিল টুপি দ্বারা পরিপূর্ণ। তারপরে দেখো হি ওয়াজ টু টায়ার্ড টু ওয়াক। এখন তোমরা এই টু এর রুলস আমরা তোমাদেরকে ক্লাসেও পড়িয়েছি। আমরা যে ভিডিওগুলো রুলস সমৃদ্ধ যে ভিডিওগুলো আমরা তোমাদেরকে আপলোডেড করেছি সেখানেও তোমরা এই রুলসটি পেয়েছো। তারপরও আমি একবার এটা আলোচনা করি। আমরা বুঝতে পেরেছি যে এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন আমাদেরকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ড করতে হলে এই জাতীয় রুলসের সিম্পল সেন্টেন্সে টু এর পরিবর্তে ভেরি ব্যবহৃত হবে। হি ওয়াজ ভেরি টায়ার্ড। এই দ্বিতীয় যে টুটি আছে সেটার পরিবর্তে তোমরা একটা অ্যান্ড ব্যবহার করবে। অ্যান্ড হি ওয়াজ ভেরি টায়ার্ড অ্যান্ড এই হিটা আমরা আবারও নিয়ে আসলাম। অ্যান্ড হি কুড নট। কেউ যদি যেহেতু এই সাবজেক্টটি একই ব্যক্তি, তোমরা ইচ্ছে করলে কেউ যদি মনে চায় যে এটা ব্যবহার করবে না, ওকে। অ্যান্ড কুড নট ওয়াক। যে সে এতই ক্লান্ত ছিল যে সে হাঁটতে পারছিল না। 10 নম্বর সেন্টেন্সটি দেখো হি স্যাট আন্ডার আ ট্রি অ্যান্ড ফেল অ্যাসলিপ। তিনি একটি গাছের নিচে বসলেন এবং ঘুমিয়ে পড়লেন। এখন আমাদেরকে এটাকে সিম্পল বানাতে হবে। এই সেন্টেন্সটির কনজাংশন দেখেই আমরা বুঝে ফেললাম যে এই এন্ড যুক্ত সেন্টেন্স হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। এন্ড যুক্ত সেন্টেন্স যখন কম্পাউন্ড সেন্টেন্স হয় তখন আমরা দুটো সেন্টেন্সের সাবজেক্টের দিকে তাকাবো। প্রথম অংশের সাবজেক্ট হি, দ্বিতীয় অংশে কোনো সাবজেক্ট নেই মানে এই হিটাই এখানেও সাবজেক্ট হিসেবে আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে দুটো সেন্টেন্সের সাবজেক্ট একই ব্যক্তি। তাহলে আমরা সিম্পল করার সময় যেহেতু আমাদের সিম্পলের নিয়মই হচ্ছে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং সেই সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে, একটি মাত্র ভার্ব থাকবে, তাহলে আমরা এই একটি সাবজেক্টকে আমরা বাদ দিয়ে মূল ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব। এখন স্যাটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিট। এখন তোমরা জানো যে কোনো শব্দের কোনো লাস্ট লেটারটির পূর্বে যদি একটি ভাওয়েল থাকে, কনসোনেন্ট হয়, শেষ লেটারটি যদি হয় কনসোনেন্ট আর তার পূর্বে যদি একটি ভাওয়েল থাকে তাহলে সেই কনসোনেন্টটি ডাবল হয়ে যায়। এই জন্য টি ডাবল হয়ে গেল। সিটিং আন্ডার আ ট্রি, কমা, এই এন্ডের পরিবর্তে তোমরা একটি কমা দিয়ে দেবে। এইখানে দ্বিতীয় অংশের সাবজেক্টটি অবশ্যই ব্যবহার করতে হবে। সিটিং আন্ডার আ ট্রি হি ফেল অ্যাসলিপ। একটি গাছের নিচে বসে সে ঘুমিয়ে পড়ল বা তিনি ঘুমিয়ে পড়লেন। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ নো দ্যাট, তোমরা বেশ ভালোভাবেই জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা একেবারেই নিকটে, অর্থাৎ তোমাদেরকে ইউ হ্যাভ টু কিপ ইউরসেলফ প্রিপেয়ার্ড ফুললি, অ্যান্ড অ্যাজ there is no alternative of online class at this moment, you have to make the best utilization of your time, and we expect a very good result from you. So my dear students, today this topic is up to this part, and later on I shall come with another video with another topic. Bye, stay well and stay safe. Bye. Allah Hafiz.